কথাটা বলেই তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুইজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই তখন হুট করে পৃথা দুই হাতে চেপে ধরল নিজের ওষ্ঠ। কপটে রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতাম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফুলালো, থমথমে কণ্ঠেই বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বয়ে গেছে। আমি শুধুমাত্র গত রাতের ধার বাকিটা শোধ করতে চাইছিলাম, এই যা। পৃথা মুখে হাত রেখেই জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার উপর থেকে। তুর্য আর বিরক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার ওপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসলো সে। আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে জাপটে ধরল তুর্য। নিজের দুই হাত দ্বারা মেয়েটার দুই হাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে তুমি যাবে কই বউ? পৃথা হকচা গেল, চোখ বড় বড় করে বলতে চাইল কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগেই তুর্যের শব্দ করে বাচ্চাদের ন্যায় এলোপাথারি চুমু খেতে শুরু করলো। পৃথার মুখ জুড়ে মেয়েটার অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে চাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারি নরম কোমল ওষ্ঠ দুটো দখল করে নিল। নিজে ওষ্ঠ দ্বারা বিন্দু মাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সেই ওষ্ঠের সুধা, মধুসূধা। চরম উন্মাদনায় নিজে ওষ্ঠের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিয়েছে তার ওষ্ঠ। হৃদয়ে কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। গরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিজে সায় জানালো তুর্যের কার্যে। সময় গড়ালো, সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে। ইতিমধ্যেই সূর্যটাও তার প্রখরতা ছড়িয়ে মাথার ওপরে চলে এসেছে প্রায়। অথচ আরুষের দেখা নেই কোনো। সেই জঙ্গলে জ্ঞান হারানোর আগে সে আরুষকে দেখেছিল। তুর্য তারপর আর একটা বারের জন্য পাওয়া যায়নি ছেলেটার। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফেলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কিনা, আর কি তথ্য পাওয়া গেল, অনেক কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষেই বসা ছিল, ভেবেছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখে তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ। আবার কল করেছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা কি সে ধরবে? না ধরলেও তো আবার চেতে যাবে। তার থেকে বরং কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরলো কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি স্যার? তপ্ত শ্বাস ছাড়ল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখনো বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটা বারের জন্য দেখতে এলি না। এতটা পাষাণ কবে থেকে হলি আরুষ? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যি তো, তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতে গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কাজের মধ্যেই পরিগণিত, কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিহ্বা দ্বারা নিজের ওষ্ঠও ভেজালো বেচারা। অপরাধী কণ্ঠে বলল, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দিন স্যার। তুর্য হাসলো, স্বাভাবিক কণ্ঠেই বলল, আরে মাপ চাইতে হবে না তোকে, আমি জানি তো তুই ভুল করেছিস। হাজার হলেও তুই আমার বোন জামাই হবি, তোর উপরে কি আমি কোনো রাগ রাখতে পারি বল? আরুষ ভরকে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়, তাহলে আজ এত ভালোভাবে কথা বলছে হঠাৎ, তাও এত কিছুর পরে? নিশ্চয়ই এর মধ্যে ঘাপলা আছে কোনো। আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে না তো?
আরুষের ভাবনার মধ্যেই তুর্য আবার বলল, সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলেই পরপর কল কাটলো তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা। বাড়িতে যেতে বলেছে, ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে। ভালো ভালো কথা বলে না হয় হাসপাতালে পাঠিয়ে দেয়, কিন্তু উপায় যে নেই। তাকে তো যেতেই হবে, কেসের ব্যাপারে কথা তো বলতে হবে। রাতের আধার নেমেছে ধরণীতে, সেই আধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করেই দুপুর পরে যে বর্ষার আগমন ঘটল, তারপর আর থামাথামির নামই নেই কোনো। আরও সে সন্ধ্যা মধ্যে তুর্যের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আসতে পারেনি। বলেছে কাল সকাল সকাল আসবে। পিঠা তুর্যকে খাইয়ে নিজে খেয়ে সব গুছিয়ে কেবলই কক্ষে ফিরল। তুর্য শরীরের একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে শুয়েছিল বিছানাতেই। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখেই নিজের কাঁথা নিয়ে এক পাশে সরে গেল সে। পৃথা আর চোখে একবার তাকালো তুর্যের পানে, অতঃপর এগিয়ে গেল আলমারির নিকট। আলমারি থেকে আরেকটা কাঁথা বের করে এগিয়ে বসলো বিছানায়, তুর্যের পাশে খালি স্থানে। ভ্রু কুচকালো তুর্য। পৃথার আনা কাঁথার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামেলাটাকে আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করা কাঁথাটা খুলে শরীরে জড়াতে জড়াতে জবাব দিল, শীত লাগছে তাই এনেছি, বাহিরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আমার কাঁথা কি দোষ করলো তাহলে? আমার কাঁথায় আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি না। তুর্য দৃষ্টি ক্ষীণ হলো। কিঞ্চিত সময় নিয়ে এসে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর নিজের শরীরে কাঁথা ছুঁড়ে ফেলে দিয়ে দিল মেঝেতে। সময় ব্যয় না করে চটচলতে ঢুকে পড়ল পৃথার কাঁথায়। পেছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি। পৃথা তাতে তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই অসভ্য লোক, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? নিজের কাঁথায় যান। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীন ভাবেই বলল, কিন্তু আমি আমার বউয়ের কাঁথায় ঢুকেছি, তাতে তোমার কি? আপনি আপনি একটা। থেমে গেল পৃথা। তুর্য তাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে, এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, আমি একটা মুরগির বাচ্চার জামাই? বলো বলো। পৃথা কটখট করে তাকালেও তুর্যের পানে, তবে বলল না কিছুই। একে বলে লাভ আছে কিছু? যত যাই বলো গায়ে লাগবে না এর, হে যা করবে তো করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য আর বলল না কিছুই, চুপচাপ পৃথার মুখপানে তাকিয়ে রইল। দুজনের নীরবতায় কেটে গেল খানিকটা সময়। বৃষ্টি তেজ আগের থেকে কিছুটা কমেছে। বাইরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলেও ধীরে ধীরে তপ্ত হয়ে উঠতে শুরু করেছে একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারীর। নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনাই থাকে অধিক। তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থাও এই মুহূর্তে খানিকটা তেমনই। এতদিন তাও তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল একপাক্ষিক, কিন্তু এখন তারা দুজনেরই মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতিতেও কি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা তারা বিবাহিত, একজনের উপরে অন্যজনের সম্পূর্ণ অধিকার আছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, নিজের ভিতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে চাইল তুর্যের নিকট থেকে, কিন্তু তুর্য সায় জানালো না এই কার্যে। সে আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা নিজের চক্ষুদয় বন্ধ রেখে জবাব দিল, আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানায় উঠে বসলো সে। পৃথাকে হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে, দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তোমাকে অনেক কথা বলার আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীন ভাবেই বলল, বলুন, আমি শুনতে চাই আপনার সব কথা। তুর্য মাথা রাখলো পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে
বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার ভোলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও আমার অবচেতন মস্তিষ্ক বারংবার তোমাকে স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণ বাজেভাবে। ধীরে ধীরে আমি বুঝেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছি, কিন্তু সে পথটাও নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইলাম দেশে, সকলের অগোচরে আমি এসেছিলামও দেশে। কিন্তু আবারও বাবার ব্যবসার কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিল। আমিও তখন সেই দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেদিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিক তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগী ছিল, কিন্তু সেই যে তোমাকে আমার করে রাখতে পারিনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতে পারিনি। আর রইল খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য আমার হৃদয় আকুপাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আবার বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্ত ছিলাম। থামলো তুর্য, আবার বলল, দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপরে কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তাও তোমার অগোচরে, অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধ বোধে ভুগছি। একটাবার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফটিয়ে মরেছি। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা মনোযোগ দিয়ে শুনলো তুর্যের সব কথাগুলো। বুঝলো সে তুর্যকে, আর এমনিও এই পুরুষের উপরে আর রাগ অভিমান কিছুই নেই, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখলো তুর্যের পিঠে, হুট করেই বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সেই বহুল আকাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য। আচ্ছা, সে কি ঠিক করে শুনেছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার মুখ ফানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠেই বলল, কি বললে তুমি? আবার বলো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হলো। হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো মুহূর্তেই। বেচারা আর নিজেকে সামলাতে পারলো না, 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলো পৃথাকে। উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলেই তারপর আবার ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখ তুলে টপাটপ চুমে খেল গোটা কয়েক। অতঃপর হঠাৎ ওষ্ঠের নিকটে এসে থেমে গেল। একটু সময় নিজের পরম যত্নে নিজের শুষ্ক 2 ওষ্ঠ মিলিয়ে দিল পৃথার নরম উষ্ণ 2 ওষ্ঠে। উন্মাদের ন্যায় ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। পৃথাও আজ আর বাধা দিল না, নিজেও সায় জানালো তুর্যের কাজে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠ। তুর্য পৃথার ওষ্ঠ চুমু খেতে খেতেই তাকে শুইয়ে দিল বিছানায়। ধীরে ধীরে ওষ্ঠ ছেড়ে নামলো মেয়েটার খাড় ও গলায়। ছোট্ট ছোট্ট চুমুতে দিশেহারা করে তুলল পৃথাকে। তুর্যের স্পর্শ বেসামাল হলো। লাজুক হয়ে পড়ল মেয়েটা। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। তবুও দুষ্ট বুদ্ধিগুলো গেল না। এই যে কথায় আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন, সুতরাং তুর্য যেমন তার বউ তো তেমন হবেই। এমন মুহূর্তে অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করেই বলল, আমার এখনো 18 বছর বয়স হয়নি। আইন অনুযায়ী আমি এখনো শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ, ঘোর পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে।
অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল। মারতে চাও আমাকে? না, শুধুমাত্র। আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্ত ভাবে কামড় বসিয়ে দিল মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা। ওষ্ঠে হাত বুলাতে বুলাতেই বলল, এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথার, উল্টো নিজের শরীরে জড়ানো টি শার্টটা খুলতে খুলতে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। আর একটা উল্টাপাল্টা কথা বলবে তো জানে মেরে দেবো একদম। পৃথার ওষ্ঠ প্রসারিত করল। ডান হাতটা উঁচিয়ে তর্জনীর আঙ্গুলটা দ্বারা আলতোভাবে স্পর্শ করল তুর্যের নগ্ন বক্ষ। কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরী জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো। পৃথার হাতটা চেপে ধরল নিজের বক্ষে, মৃদু কণ্ঠে বলল, এত বিশ্বাস? পৃথা হাসল, দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। তুর্য চোখে চোখ রাখলো পৃথারা। প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়। যেই চোখে এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটফটিয়ে কাটিয়েছে, বেচারা আজ সেই চোখে পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখতে পাচ্ছে, খুঁজে পাচ্ছে অগত বিশ্বাস। এই জীবনে সবচেয়ে বড় পাওয়া জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বাড়ালো না। আজ এই বৃষ্টিস্নাত রজনীতেই সে নিজের করে নিতে চাইল নিজ প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব ঘোচালো। এটুকু ঝুঁকে মুখ ডোবালো পৃথার ঘাড়ে। ছোট ছোট চুমুতে সিক্ত করল মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ, ভারী হলো পৃথার নিঃশ্বাস। আর কোনো বাধা দেওয়ার সক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসার সুখে খামচে ধরল তুর্যের উন্মুক্ত ফর্সা পেট। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটি নরনারীর একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে চারিদিকটা, ইতিমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রশ্মিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার দরুন আজ যেন একটু বেশি চনমনে সূর্যটা। সেই চনমনে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পৃথার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো তুর্যের নগ্নবক্ষে। সাথে নিজের দেহের পানে তাকিয়ে লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতা মোটাই না করলো তুর্য, অথচ এখন ভাজা মাছটা উল্টে খেতে জানে না যেন। একদম নিষ্পাপ বাচ্চাদের নাই ঘুমিয়ে আছে। পৃথার চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটাকে একটু ছুঁয়ে দিতে, একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করলো। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মাথাটা ঝুঁকিয়ে আলতোভাবে চুমু খেলো স্বামীর গালে ও কপালে। অতঃপর কি ভেবে হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসলো বিছানায়। গভীর ক্রোধ তুর্য তার শরীরে একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভরকে গেল তুর্য। ধরপড়িয়ে উঠে বসলো বিছানায়, ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। তুর্য দ্বিতীয় দফায় ভরকে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই এর আবার কি হলো? কাল এত সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলে পৃথা কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? অন্যায় কি করেছি বলবে তো? পৃথা সরে গেল তুর্যের নিকট থেকে। শরীরে জড়ানো কাঁথাটা আরো ভালোভাবে শরীরে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। যেতে যেতে আবার বলল, একদম আমাকে ছোবেন না অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো বলে দিলাম। তুর্য যেন ব্যাককেল বনে গেল পৃথার কথায়। রাতে সারা রাতে তো গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পরও এখন বলছে ছোবেন না। আবার কি বললো? পৃথার আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বউয়ের! এ তো তার হয়ে এক কাঠি ওপরে থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনো সকালের সময়ই থেমে আছে সময়টা, তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটা। আর এই সময়ই চৌধুরী বাড়ির বসার কক্ষে সভা বসিয়েছে তুর্য। জোরের কথা আছে বলে আজ কাউকে অফিসে যেতে দেয়নি।
আরুষকে টেনে এনেছে সকাল সকাল। বেচারা আরুষ তো তার সাথে কি হতে চলেছে, তুর্য তাকে শাস্তি দেয় কিনা এই ভেবেই হার্ট অ্যাটাকের উপক্রম। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করলো না, উল্টো আরুষের কাঁধ ধরে বসলো বসার কক্ষের সোফায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলে উসখুস হয়ে তাকালো তুর্যের পানে। তবে তাহমিনা বেগম বরাবরের ন্যায় একটু ফোড়ন কেটে বলল, সেই তখন থেকে তো জরুরি কথা বলবে বলেই বসিয়ে রেখেছো আমাদের। এখন এত ভনিতা না করে বলে ফেলো কি বলতে চাও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। সকলের পানি এবার তাকিয়ে বলল, আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামলো তুর্য, আবার বলল, এমন নয় যে আরুষকে তোমরা চিনো না, সবাই আরুষকে চিনো। আরুষ যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। তুর্যের হঠাৎ এহেন কথায় চমকালো উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে। এই মুহূর্তে তুর্য এত ভালো কবে থেকে হলো? এভাবে বাড়িতে ডেকে নিয়ে নিজে থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আরুষের এর মধ্যে নিশ্চয় অন্য কিছু আছে। আরুষ তুর্যের পানি চেপে বসলো, একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, স্যার আপনি ঠিক কি করতে চাইছেন বলবেন একটু? তবুও আরুষের ন্যায় ফিসফিসিয়ে জবাব দিল, তোকে বোন জামাই করতে চাইছি। কেন, ইরাকে তোর পছন্দ না? আরুষ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু সে কিছু বলার আগেই মুখ খুললেন তাহমিনা বেগম। থমথমে কণ্ঠে তিনি বললেন, ইরা এখনো ছোট, এখনই ওর বিয়ের ব্যাপারে আমরা ভাবছি না কিছু। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, গম্ভীর কণ্ঠে বলল, ইরা ছোট আর আমার বউ তো ছোট ছিল না, একদম খুনখুনে বুড়ি ছিল। মাত্র 10 বছর বয়সে পৃথার বাবা মায়ের হাত ধরে ওই ছোট মেয়েটাকে বিয়ের পিঁড়িতে উঠিয়ে দিতে তোমাদের বুক কাঁপেনি? আর এখন নিজেদের 17 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বুক কাঁপছে। নিজের মেয়েরা মেয়ে, আর পরের মেয়েরা তো মেয়ে নয়, তাদের যেভাবে খুশি নাচানো যায়, তাই না? তুর্যের কথায় চুপ হয়ে গেল সবাই। ছেলেটা ভুল কিছু তো বলেনি। সেদিন সত্যিই তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হচ্ছে ওই মেয়েটাকে। সকলের নিশ্চুপতার মাঝেই উঠে দাঁড়ালো তুর্য। সকলের পানি একবার তাকিয়ে বলল, কি করবে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে আমি আরুষের জন্য অন্য মেয়ে দেখব। বেচারা আর কতদিন আইবুড়ো থাকবে? কথাটা বলেই লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান করলো তুর্য। আর আরুষ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানি। এই লোক আবার হঠাৎ ওর বিয়ে নিয়ে আবার এত মাতলো কেন? কি হয়েছে? বসার কক্ষ থেকে বেরিয়ে তুর্য সোজা গেল ইরার কক্ষের পানে। তার বউ সকালে তার উপরে চোটপাট দেখিয়ে এই কক্ষে এসে ঘাটে গেড়েছে। এতক্ষণও সকলে বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুই নারীর উপস্থিতি ছিল না। যেহেতু ইরার বিয়ের কথাই বলবে, তাই তুর্য আর তাদের বসার কক্ষে যেতে জোরাজুরি করেনি। তুর্য দাঁড়ালো ইরার কক্ষের দরজার সম্মুখে, হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, পৃথা রুমে এসো তাড়াতাড়ি। তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই দরজা ওপাশ থেকে উত্তর এলো, আমি যাব না, আপনি যান। তুর্য ভ্রু কুচকালো। নিজের ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। ইরাকে আদেশের সুরে বলল, তুই বাইরে যা। তুর্যের আদেশ দিতে দেরি, কিন্তু ইরার কক্ষ থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। ইরা বেরিয়ে যেতেই তুর্য এগিয়ে গিয়ে কক্ষের দরজাটা আটকে দিল। অতঃপর পৃথার পানে তাকিয়ে বলল, কি হয়েছে, সকাল থেকে রেগে আছো কেন? পৃথার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। তুর্য এগিয়ে গিয়ে পৃথার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটা একটা হাত নিয়ে নিল নিজের পুরুষালী দুই হাতের ভাঁজে, কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বলবে তো? না বললে আমি বুঝবো কিভাবে, বলো। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাদের বিবাহ বার্ষিকী ছিল আজ। কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল এক রাতে ভেস্তে দিয়েছেন। তুর্য চমকালো, গোল গোল চোখে সে তাকালো পৃথার পানে, অবাক সুরেই বলল, আজকে আমাদের বিবাহ বার্ষিকী? পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল, বিস্ময় নিয়ে বলল, আপনি আমাদের বিবাহ বার্ষিকীর কথাও ভুলে গিয়েছেন, অথচ সারা দিন ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে মরেন। তুর্য হঠাৎ রেগে গেল, দাঁতে দাঁত চেপেই বলল, ওই আরুষের বাচ্চার গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলবো। বেটা মীর জাফরের বংশধর,
মাথায় একটা বাড়ি মেরেই আমার বিবাহবার্ষিকী ভুলিয়ে দিল। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। আরুষ ভাই, আপনার মাথায় বাড়ি মেরেছিল, আপনি না সড়ক দুর্ঘটনায় মাথা ফাটিয়েছে? তুর্য অপ্রস্তুত হলো। রাগের মাথায় সে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে ঢোক গিলল তুর্য। হামতামতা করে বলল, হ্যাঁ, সড়ক দুর্ঘটনাতেই মাথা ফেটেছে। ওটা তো আরুর সাথে ছিল, তাই বলছিলাম আর কি। কথাটা বলেই থামলো তুর্য। দুই হাতে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। দুষ্টু হেসে বলল, তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয়ই আজকে শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, যে আমি গতকাল রাতেই সেরে ফেলেছি। একদম চিন্তা করো না বউ, আমরা কাল বাসর সেরেছি, আজ আবার সারবো ইনশাল্লাহ। ভবিষ্যতেও প্রতি রাতে বাসর সারবো, একটা রাতও বাদ যেতে দেব না। রাত বেড়েছে, চারিদিকটা আধারে চাদর মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তবেই আজ রাতটা ঘুম নেই তুর্য এবং পৃথা নামক দুই নরনারীর আখিদয়ে। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকে রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরো ঘন্টা সে মোমের আলোয় সাজাবে। সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজেগুজে তুর্যের নিকট ধরা দেবে। তুর্যকে চমকে দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, ভালোবাসি প্রিয়। কিন্তু তার কিছুই হলো না আজ। কি হতো গতকালে মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে? কত রজনী তো নিয়ন্ত্রণে কাটালো, তা না নিজের নিয়ন্ত্রণ হারালো আর তাকে উস্কে দিল। সকাল সকাল উঠে আবার পরিবারে লাগিয়ে দিল আরুষ আর ইরার বিয়ের কথাটা। সব মিলিয়ে একটা হজবরল অবস্থা। এর মধ্যে আবার নিজের কক্ষে বিবাহবার্ষিকীর আয়োজন করবে কখন? তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার উপরে রাগ লাগছে ভীষণ, তবুও আজ নিশ্চুপ হয়েছে। আজ এমন একটা দিন আর কোনো রাগ, অভিমান, খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পেছনে সকল খারাপ লাগাকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে আয়নায় দেখে নিল আরেকটি বার। অতঃপর দরজার নিকটে গিয়ে খুলে দিল দরজাটা। মৃদু কণ্ঠেই বলল, ভিতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। মূলত পৃথাই তাকে বের করে দিয়েছিল, শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বাড়ায়নি। এমনিতেই কম অন্যায় সে করেনি। সবচেয়ে বড় অন্যায় বিবাহবার্ষিকীর তারিখ ভুলে যাওয়া। এটা নিয়ে সে পৃথার এখন কোনো ঝামেলা করেনি, তাই তো অনেক। তারপর যদি আবার বউয়ের কথা না শুনে, তবে আজ আর রক্ষা থাকবে না। পৃথার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চোখ তুলে তাকালো তুর্য। অমনি থমকে গেল বেচারা। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ। হারে, সম্মুখে দাঁড়ানো এই কাকে দেখছে তুর্য? এই মুহূর্তে পৃথাকে তার নিকট কোনো প্রৌঢ়ীর তুলনায় কম লাগছে না। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। উজ্জ্বল শ্যামলা বর্ণ শরীরের মেয়েটা একখানা লাল রঙের শাড়ি জড়িয়েছে। আর এই শাড়িটা তারই কেনা। প্রথমত মেয়েটাই বাড়িতে আসার পর যে জামা কাপড় পরিপূর্ণ লাগেজটা পৃথাকে সে দিয়েছিল, এটা তার মধ্যেই ছিল। আখিদয়ে মোটা করে কাজল পরেছে পৃথা, ওষ্ঠদয়ে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছে। মেয়েটার এই উষ্ণ ওষ্ঠজোড়া তুর্যের নিকট যেন আরও উষ্ণ হয়ে উঠেছে। এই সময় ইচ্ছে করছে এখনই ওই ওষ্ঠের উপরে হামলে পড়ে নিজের আয়ত্তে নিয়ে নিতে। তুর্য মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল কক্ষের ভেতরে পৃথার পানে। দরজাটা লাগিয়েই দুই হাত বাড়িয়ে দিল মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে। পৃথা সরে গেল সাথে সাথে, কপট রাগ দেখিয়ে বলল, এখন না। তুর্য আশাহত হলো, অসহায় কণ্ঠে বলল, তাহলে কখন? পৃথা উত্তর দিল না কোনো। তুর্যের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষে স্থান পাওয়া টেবিলের পানে। একটা বাক্স থেকে ছোট্ট একটা কেক বের করে রাখলো টেবিলে। অতঃপর একটা মোমবাতি জ্বালিয়ে তাকালো আবার তুর্যের পানে। মৃদু হেসে বলল, শুভ বিবাহবার্ষিকী প্রিয় স্বামী। আমরা একে অপরের না হয়ে 8টা বছর কাটিয়ে দিয়েছি। পৃথার কথা শেষ হতে না হতে তুর্য ফট করে বলল, 8 বছরের থেকে একটা রাত কম হবে, কারণ আমরা গত রাতে এক হয়ে গেছি।
পৃথার মেজাজ বিগড়ে গেল। কথাটা বলার সময় কি সুন্দর একটা অনুভূতি ছিল পৃথার ভিতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্যবান দিয়েই সেই অনুভূতি ধূলিসাৎ করে ছাড়ল। এই কি সর্বদা মুখটা চলতেই হবে? 5টা মিনিটের জন্য এর মুখ বন্ধ রাখা যায় না? পৃথা তাতে দাঁত চাটল, কটমট করে বলল, ওটা 8 বছরই হবে। কাল রাত 12টার পরে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তুর্য অষ্ট প্রসারিত করে হাসল, দুষ্টুমির স্বরে বলল, বাহ, ভালোই হিসেব রেখেছো দেখছি। তা আর কি কি হিসাব রেখেছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে বলল, অনেক কিছুরই হিসেব রেখেছি। আগে কেকটা কাটি, তারপর বলছি। এদিকে আসুন। তুর্য এগিয়ে গেল টেবিলের নিকট, তবে সে পৃথার পাশে না দাঁড়িয়ে দাঁড়ালো পেছনে। হালতোভাবে মেয়েটার পেছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। পৃথার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে টেবিলের ওপরে রাখা প্লাস্টিকের ছুরিটা তুলে নিয়ে নিল হাতে। কেকের উপরে আস্তে ধীরে সে ছুরিটা চালাতে চালাতে মেয়েটার কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। কেক কাটা ছুরিটা ছুঁড়ে দিয়ে এক টুকরো কেক হাতে তুলে নিল সে। তুর্যের মুখের সম্মুখে ধরে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য পরম তৃপ্তি নিয়ে কেকের টুকরোটা মুখে পুরে নিল। নিজেও এক টুকরো কেক তুলে ধরলো পৃথার মুখের সম্মুখে। পৃথা হা করলো কেক খাওয়ার জন্য, কিন্তু তুর্য কেকের টুকরোটা পৃথার মুখে না দিয়ে লাগিয়ে দিল গালে। হকচকিয়ে উঠল পৃথা, ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে, কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন আপনি? তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকালো পৃথার পানে, একটু ঝুঁকে পৃথার গালের সাথে নিজের গাল লাগিয়ে দিল। কেকের তৈলাক্ত ক্রিম অবস্থান নিজের গালে নিয়ে নেশালো কণ্ঠে বলল, ভালোবেসেছি। পৃথা শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মেয়েটা খামছে ধরল স্বামীর বাহু। তুজো টুপ করে একখানা চুম খেলো পৃথার গালে, অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল। কি? তুর্য উত্তর দিল না পৃথার কথার। পা বাড়িয়ে সে এগিয়ে গেল আলমারির নিকট। আলমারি থেকে একটা গোলাপি রঙা লাগেজ নামিয়ে রাখলো পৃথার সম্মুখে। শান্ত কণ্ঠে বলল, এটা তোমার, আমি যখন দেশে ফিরেছিলাম তখন এনেছিলাম। পৃথা কৌতূহল অনুভব করলো, উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি আছে এতে? তুমি খুলে দেখো। পৃথা দেরি করলো না, বেশ উৎসুক হয়ে খুললো লাগেজটা। সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল সহ আরও অসংখ্য মেয়েলি সামগ্রী। পৃথার চোখ জোড়া চকচক করে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, এসব আমার? তুর্য মুখ বাঁকালো, ঠোঁট কামড়ে বলল, না, আমার মুরগির বাচ্চার মতো বউয়ের। পৃথা ভেঙচি কাটলো, চটপট করে চকলেটগুলো খুলে খেতে শুরু করে দিল। অনেকদিন আগে চকলেটগুলো আনলেও যেহেতু খোলা হয়নি, তাই ভালোই ছিল সেগুলো। স্ত্রী বাচ্চাদের নেয় এমন কর্মকাণ্ড দেখে হাসলো তুর্য। একটু এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, ওষ্ঠে সূক্ষ্ম হাসির রেখা ফুটিয়ে বলল, একা একাই খাবে, আমাকে একটু দিবে না? পৃথা চট করে একটা চকলেট এগিয়ে দিল তুর্যর পানে, স্বাভাবিক কণ্ঠেই বলল, নিন। আমার এই চকলেট হবে না, অন্য চকলেট লাগবে। তুর্য ঘোর লাগা কণ্ঠস্বর পৃথায় থমকালো। 2 সেকেন্ড লাগলো তার কথাটা মস্তিষ্কে ধারণ করতে। তুর্যের কথার মানে বুঝতে পেরেই লাজে রাঙা হলো মেয়েটা। সরে যেতে চাইলে তুর্যের পাশ থেকে, কিন্তু তুর্য দাঁড় যেন দিল না। কোমর পেঁচিয়ে মিশিয়ে নিল নিজের সাথে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরল স্ত্রীর থুতনি। বল প্রয়োগে মুখটা একটু তুলে ধরল। তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে বউ। পৃথা লজ্জা পেল আবারও, নিজের চোখ জোড়া নামিয়ে নিল সাথে সাথে। তুর্য একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার ওষ্ঠের পানে, খুব যত্নে ওষ্ঠজোড়া আঁকড়ে নিল নিজ ওষ্ঠের ভাঁজে। পৃথা নিজের আখিতয় বন্ধ করে নিল পরম আবেশে। আগে পিছে আর না ভেবে মত্ত হলো স্বামীর ভালোবাসায়। সময় প্রবহমান, এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ আরুষ এবং ইরার আকদের তারিখ। সেদিন পরিবারে আরুষ এবং ইরার বিয়ের কথাটা তুলে দেওয়ার পরে পরিবারের সকলে বিষয়টি নিয়ে ভেবেছে, বেশ, আরুষ ছেলে ভালো, এমন ছেলেকে মেয়ে দেবে না খুব কম লোকই আছে।
ইরার কাছে বিয়ের ব্যাপারে মতামত জানতে চাইলে সে হ্যাঁ বলে দিয়েছে এক বাক্যে। যেখানে মেয়ে নিজেই রাজি সেখানে আর ঝামেলা করে লাভ কি? তবুও বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এখন বিয়ের কথা পাকাপাকি করে রাখবে, পরে ইরার এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দিবে। কিন্তু বাদ সাধল তুর্য। সে বেশ মরিয়া হয়ে উঠেছে আরুষ আর ইরার বিয়ে দেওয়ার জন্য। তার মাতামাতি দেখে মনে হয় এ যেন আরুষের বিয়ে নয়, তার নিজেরই বিয়ে। তুর্যের এক কথা, তুলে নেওয়ার পরে হোক, কিন্তু আকদটা এখনই হয়ে যাক। বাড়ির লোকেও শেষ পর্যন্ত তার জোড়াজুড়িতে মেনে নিয়েছে বিয়েটা। সেই অনুপাতেই আজ আরুষ এবং ইরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সন্ধ্যার সময়টা অতিবাহিত হয়ে কেবলই রাতের পানে পা বাড়িয়েছে। আরুষ বেশ পরিপাটি হয়ে সেজেগুজে নিজের বাড়ির লোকদের নিয়ে চলে এসেছে তুর্যের বাড়িতে। আজ তার বিয়ে, তাও প্রিয় নারীর সাথে। তাদের প্রেম হলো না, পাশাপাশি বসে 2-4টা কথাও হলো না, অথচ খুব অল্প সময়ের মধ্যেই নিজের করে নিতে পেরেছে প্রেমিককে। ভাবতেই প্রশান্তিতে ভরে যাচ্ছে আরুষের হৃদয়। এই প্রথম ছেলেটার মনে হচ্ছে তুর্য ভীষণ ভালো, তার থেকে উত্তম পুরুষ আর এই পৃথিবীতে নেই। আরুষের আসার পরপরই তাদের বসিয়ে দেওয়া হয়েছে বসার কক্ষে। কাজী সাহেবও চলে এসেছে ইতোমধ্যে। এখন শুধু আসা বাকি ইরার, তাও পৃথা নিয়ে আসছে। খানিকক্ষণ বাদে ইরাকে নিয়ে পৃথা প্রবেশ করলো বসার কক্ষে। ইরার ফর্সা শরীরে আজ গোলাপি রঙা রঙের একখানা শাড়ি জড়ানো, মাথায় ঘোমটা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটেই। আরুষ যেন থমকে গেল ওখানেই। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল তার। আজও কোন ইরাকে দেখছে সে? শাড়িতে কোনো নারীকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না বেচারা আরুষের চিন্তা ভাবনার মধ্যেই পৃথা ইরাকে বসালো আরুষের পাশে। অতঃপর নিজেই ইরার পাশে বসবে ঠিক তখনই চোখ গেল তার অপর পাশে তুর্যের পানে। আর ঠিক সেই সুযোগটাই নিল তুর্য। সে যেন এতক্ষণ অপেক্ষায় বসেছিল একটাবার পৃথার তাকানোর জন্য। বেচারি তাকানোর সাথে সাথেই সকলের অগোচরে তুর্যের একখানা উড়ন্ত চুমু ছুঁড়ে মারল বউয়ের পানে। বুকে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বোঝালো, চলো আরেকবার বিয়ে করে ফেলি, আর তারপর আরেকবার বাসর।